নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। সম্প্রতি ত্রিপুরা সফর করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নজরদারি বৃদ্ধি, মাদক ও অস্ত্র পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ সহ ভূমি লেনদেনের নিরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি। ত্রিপুরা সফরে এসে ৮৫৬ কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগরতলার শালবাগানে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা, বিএসএফের ঊর্ধ্বতন কর্তারা এবং সীমান্তবর্তী জেলার প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন, সীমান্ত সুরক্ষা শুধুমাত্র বিএসএফের দায়িত্ব নয়। জেলা প্রশাসন, পুলিশ, রাজস্ব দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সীমান্তকে আরও নিরাপদ করা সম্ভব। সীমান্ত নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরায় স্বরাষ্ট্র মন্ত্রকের সিসিটিভি মনিটরিং মডেল চালুর নির্দেশ দেন। পাশাপাশি বিএসএফের সমস্ত নজরদারি ক্যামেরা আধুনিকীকরণ করে সেগুলোর ফিড জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করার কথাও বলেন, যাতে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন অমিত শাহ। এসব কর্মসূচিতে পুলিশ, বিএসএফ এবং রাজস্ব বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করেন তিনি। মাদক ও অস্ত্র চোরাচালান চক্রের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, শুধু পাচারকারীদের নয়, এই অপরাধ চক্রকে সহায়তা করা সম্পূর্ণ নেটওয়ার্ককেও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। অর্থনৈতিক অপরাধ রোধেও বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক লেনদেনের ওপর কঠোর নজরদারি, জেলা প্রশাসক ও জিএসটি আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ এবং জাল নোট সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবিডিটিকে গবেষণা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় গত ৫ বছরের জমি ক্রয় বিক্রয় ও মালিকানা হস্তান্তরের নথি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। বড় ধরনের নির্মাণ কাজ ও সম্পত্তি লেনদেনের বিষয়েও নজরদারি বাড়ানোর ওপর জোর দেন, যাতে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কোনো অনিয়ম থাকলে তা দ্রুত শনাক্ত করা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর এবং বিএসএফ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি নির্ভর নজরদারি, প্রশাসনিক সমন্বয় এবং অপরাধ দমনে কড়া পদক্ষেপের মাধ্যমে ত্রিপুরাকে আরও সুরক্ষিত করার লক্ষ্যেই কেন্দ্রের এই নতুন উদ্যোগ বলে মনে করছেন রাজ্য তথা দেশের প্রশাসনিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 জুন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্যের আইনজীবী মহল। বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইনজীবী উন্নয়ন মঞ্চ জোর কদমে প্রচার অভিযানে নেমেছে। ভোটার আইনজীবীদের সমর্থন আদায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন সংগঠনের নেতৃত্ব। ১৩ জুনের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে রাজ্যের আইনজীবী মহলের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের সম্পাদক সহ অন্যান্য প্রার্থী ও সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে আইনজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন এবং তাদের সমর্থন কামনা করছেন। প্রচারের সময় তারা বর্তমান আইনজীবী সমাজের বিভিন্ন সমস্যা, আদালতের অবকাঠামোগত উন্নয়ন, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং নবীন আইনজীবীদের জন্য আরও সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। পাশাপাশি আইনজীবীদের স্বার্থ রক্ষা, বার অ্যাসোসিয়েশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। আইনজীবী উন্নয়ন মঞ্চের নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে বার অ্যাসোসিয়েশনের কার্যক্রমে যে ঘাটতি ও অসন্তোষ তৈরি হয়েছে তা দূর করতেই তারা নির্বাচনী লড়াই অংশগ্রহণ করেছেন। এদিকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন পক্ষের মধ্যে প্রচারণা ও সমর্থন আদায়ের প্রতিযোগিতা তীব্র হচ্ছে। ভোটার আইনজীবীদের কাছে পৌঁছাতে প্রতিদিনই নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বর ও আইনজীবী মহলে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বাড়ছে রাজনৈতিক আলোচনা। বিভিন্ন মহল থেকে এই নির্বাচনকে সামনে রেখে দাদন বিলির মতো অভিযোগ সামনে আসছে। এই ঘটনাকে নস্যাৎ করে দিয়ে আইনজীবীদের বক্তব্য হচ্ছে, জুনিয়র এবং সিনিয়র সহ সার্বজনীন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখেই তাদের কর্মসূচি। আমি শুনেছি আমার কলিগ ব্রাদারদের কাছ থেকে যে একটা প্রভাতী সংবাদপত্র এরকম সংবাদ প্রকাশ করেছে। তো আপনারা সবাই জানেন যে আমরা যারা আইনজীবীরা যারা আছেন সবাই একটা স্বাধীন পেশায় যুক্ত এবং প্রত্যেকেরই একটা সামর্থ্যের সঙ্গে এবং পেশাদারি দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং আপনারা আরো এই কথা জানেন যে আইনজীবীরা কোনোদিনও দাদন নেয় না। দাদন অর্থ কি বোঝাচ্ছে ওনারা আমি বুঝতে পারছি না। আমরা
যে চাচ্ছি সামগ্রিক উন্নয়ন। এটা সামগ্রিক উন্নয়নটা জুনিয়র আইনজীবী এবং সিনিয়র আইনজীবী সবাই যাতে সামগ্রিক উন্নয়ন হয়, এই জিনিসটা আমরা চাচ্ছি। এবং এই সামগ্রিক উন্নয়নের প্রয়াসটা আমরা আইনজীবী উন্নয়ন পক্ষ থেকে আমরা জারি রাখবো। সব মিলিয়ে আগামী 13 জুনের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরে আইনজীবী সমাজে ব্যাপক উৎসাহ, আগ্রহ এবং প্রত্যাশার পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার ভোটের ফলাফলে আইনজীবীরা কাদের উপর আস্থা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মোহনপুরের ঐতিহ্যবাহী মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরে পুজো দিয়ে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি অভিষেক দেব রায়। শনিবার সকালে মন্দিরে এসে তিনি বিশেষ পূজায় অংশ নেন। রাজ্যের অন্যতম ধর্মীয় তীর্থস্থান মোহনপুরস্থিত মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরে পুজো দিতে এলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়। শনিবার সকালে মন্দিরে পৌঁছে প্রথমে মায়ের দর্শন করেন তিনি, পরে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পূজায় অংশগ্রহণ করেন। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মী এবং ভক্তরাও। পুজো অর্চনার মাধ্যমে রাজ্যে শান্তি, উন্নয়ন ও সর্বস্তরের মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেন বিজেপির রাজ্য সভাপতি। মন্দিরে আগত সাধারণ ভক্তদের সঙ্গেও সৌজন্য বিনিময় করতে দেখা যায় তাঁকে। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিষেক দেব রায় বলেন, রাজ্যের প্রাচীন মন্দিরগুলি শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয়, এগুলি ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরে তাঁর এই সফরকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। অনেকেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। মোহনপুরস্থিত মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে দিন শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেব রায়। রাজ্যের শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় তার এই সফর রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী 21 জুন কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে জেলা জমিয়তের কনভেনশন। এই কনভেনশনকে সফল করতে রাজ্যের 17টি জেলা জমিয়তের সভাপতি, সম্পাদক, মুফাসসির ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রবিবার আগরতলা গেদুমিয়া মসজিদে সাংবাদিক সম্মেলন করে সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি মুফতি তৈয়বুর রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 2রা জুন থেকে 15 জুন পর্যন্ত ধলাই, খোয়াই, কুমারঘাট, বিশালগড়, আগরতলা, জিরানিয়া, বিলোনিয়া, শান্তিরবাজার, অমরপুর, উদয়পুর, ধর্মনগর, সোনামুড়া, তেলিয়ামুড়া, লংতরাই বেলি, পানিসাগর, কৈলাসহর ও কমলপুর সহ বিভিন্ন স্থানে এই সভা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে দেশের ঐতিহ্য মেনে সম্প্রীতি গড়ে তোলার আহ্বান রাখেন জমিয়তে সভাপতি। ধর্ম ইত্যাদি বিভেদ বলে একই ভারতীয়ত্বের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আর মানুষের হিংসা, বিদ্বেষ ত্যাগ করে ভ্রাতৃত্ববোধ জাগাতে সচেষ্ট হতে হবে নয়। ভারতে বসবাসকারী বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার মেনে নিতে উদার হতে হবে। 10 দেশের, ধর্মের ও রাজ্যের স্বার্থ। গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আগরতলার ধলেশ্বর 8 নম্বর রোড এলাকায়। রান্না চলাকালীন সময়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরে আসবাবপত্র পুড়া গেলেও অল্পেতে রক্ষা পান পরিবারের লোকজন। ধলেশ্বর 8 নম্বর এলাকায় রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের নিচের অংশ ফেটে আগুন ধরে যায় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুন দেখে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান রান্নায় ব্যস্ত থাকা মহিলা। মুহূর্তের মধ্যেই আগুনে ঘরের সমস্ত কিছু পুড়ে যায়। খবর পেয়ে জিবি 79 থেকে দমকল বিভাগের 2টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিভিয়ে দেয়। দমকল কর্মীদের তৎপরতায় ভয়ানক ক্ষতির হাত থেকে রক্ষা পান পরিবারের লোকেরা। আমি যখন বারে বারে কোন জায়গা পরে আমি করছি আমি কোন জায়গা গন্ধ বাইর খুলতাম রয়েছে, ঠাস করে নিশ্চার আগুনটা আসছে। খুললে তো অফ হইব না, অফ হওয়ানো টাইম দিচ্ছে না আমার, এটা নিচে দাগ নাই করছে। তুই এরপরে তো লাগে গেল গা চিল্লা খুললে তো নিব্দ না, তো আমি খুলতে আসছিলাম। কি করতেছিলেন আপনারা? আমি ডাইল বসাছিলাম। বাড়ির এক মহিলা জানান, পরপর মোট 2টি সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার অনেক পুরনো হওয়ায় লিকেজ হয়ে এই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভার বিকাশে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল AIDSO। আগরতলার প্রগতি বিদ্যা ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে আয়োজকদের বিবরণ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদী এবং অসাম্প্রদায়িক আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে AIDSOর এই উদ্যোগ। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং AIDSOর সদস্যরাও উপস্থিত ছিলেন। এই ধারাবাহিকতায় আজকে যে বসে আঁকো প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি প্রগতি বিদ্যা ভবনে, এবং অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত। আমরা চাইছি ছাত্র সমাজের মধ্যে এই সংস্কৃতির চর্চা যেন দিকে দিকে ছড়িয়ে যায়, এবং মহান মানবতাবাদী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের যে সাম্প্রদায়িক সম্প্রীতির চিন্তাভাবনা, যে দেশাত্মবোধক চিন্তাভাবনা, মানবিক মূল্যবোধের চিন্তাভাবনা, এইগুলি যেন ছোট বয়স থেকে ছাত্রছাত্রীরা পরিচিত হয়, এই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই আমাদের সংগঠন এই ধরনের কর্মসূচি। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে ঊনকোটি জেলার কৈলাসহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য কর্মসূচির। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় এবং রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন মবস্বর আলী সহ বিশিষ্ট ব্যক্তিরা। ঊনকোটি জেলা ক্রীড়া কমপ্লেক্স থেকে শুরু হয় বিশ্ব সাইকেল দিবসের বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার উদ্যোগে চালু হওয়া সানডে অন সাইকেল কর্মসূচির মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে নিয়মিত সাইকেল ব্যবহারে উৎসাহিত করা। তিনি বলেন, সাইকেল চালানো যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি পরিবেশ দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রতি রবিবার নাগরিকদের সাইকেল নিয়ে চলাফেরা করার অভ্যাস করতে আহ্বান জানান। আমি আশা করব আমরা প্রত্যেক রবিবার দিনটা যদি সাইকেলের সঙ্গে কাটাই তাহলে অনেকটা ফিউল তো বাঁচবে, এটা বড় কথা নয়। আমরা শরীর, স্বাস্থ্য, মন ভালো রাখার এটাও একটা বড় মাধ্যম হবে যে সাইকেল একটা দিন চালালাম এবং একটা বড় এক্সারসাইজ হবে। এর জন্য এই আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কৈলাসহরেও সানডে অন সাইকেল শুরু করলাম, এবং এই সানডে অন সাইকেলে সবাই সহযোগিতা করবেন, সকলে সামিল হবেন, তবেই এই অনুষ্ঠান করা সার্থক হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। পরে শতাধিক সাইকেল আরোহীকে সঙ্গে নিয়ে কৈলাসহর থেকে দুর্গাপুর পর্যন্ত একটি বর্ণাঢ্য সাইকেল র্যালিতে অংশ নেন মন্ত্রীসহ অতিথিরা। এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। স্বাস্থ্যকর জীবনযাপন এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাসে মাত্র ৬,০০০ টাকা বেতনের সরকারি কর্মচারীর বাড়িতে উদ্ধার হলো নগদ ২ কোটি টাকা। পাওয়া গেল একাধিক বিলাসবহুল ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ সম্পত্তি। চাঞ্চল্যকর এই ঘটনা ওড়িশার বালিগুড়ায়। ভিজিল্যান্স বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছেন। ওড়িশার বালিগুড়া অঞ্চলের আদিবাসী উন্নয়ন সংস্থার ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠনাথ বেহেরার বিরুদ্ধে অভিযোগ উঠল আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির। অভিযোগের ভিত্তিতে ভুবনেশ্বরের বিশেষ ভিজিলেন্স আদালতের অনুমতি নিয়ে অভিযান শুরু করে ওড়িশা ভিজিলেন্স। ভুবনেশ্বর, বালাসোর, জাজপুর এবং বালিগুড়া এই ৪টি শহরের মোট ৯টি স্থানে একযোগে চলে তল্লাশি। অভিযানে অংশ নেন পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার এবং একাধিক ইন্সপেক্টর। তল্লাশির সময় একটি ব্যাংক লকার থেকে উদ্ধার হয় প্রায় ২ কোটি টাকা নগদ। পাশাপাশি একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য তদন্তকারীদের হাতে উঠে আসে। On the allegation of possession of disproportionate assets by one Vaikuntha Behera, Assistant Executive Engineer, ITDA, Baliguda, in the district of Kondamar. Simultaneous raids were conducted at 9 places today, including his residential building, paternal building, office, residential government quarter, etc. During vigilance raid today, we detected 5 high-rising buildings, 13 valuable plots in and around Bhubaneswar, gold ornaments, cash, and some bank deposits. During raid, we have recovered around 2 crore and 4 lakhs hard cash.
কিভাবে স্বল্প আয়ের একজন সরকারি কর্মীর কাছে এত বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তি জমা হলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় ওড়িশা সহ গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চুরির মামলায় ফের সাফল্য দেখালো পশ্চিম থানার পুলিশ। একাধিক মামলার তদন্তে উদ্ধার হয়েছে 25টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার। জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে তুলে দেওয়া হলো প্রকৃত মালিকের হাতে। বরাবরের মতোই শহর এলাকার নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে তৎপরতা জারি রেখেছে ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পশ্চিম থানার পুলিশ। পুলিশের তৎপরতায় থানা এলাকায় বিভিন্ন সময় চুরির ঘটনায় উদ্ধার হয়েছে 25টি মোবাইল। একইভাবে বাড়িঘরে চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হয়েছে প্রায় 35 লক্ষ টাকার স্বর্ণালংকার। গ্রেফতার করা হয়েছে 10 জনকে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করেছেন। পুলিশের দাবি, গত 9 এপ্রিল এবং 23 এপ্রিল সংঘটিত দুটি পৃথক চুরির ঘটনায় পশ্চিম থানায় মামলা দায়ের হয়েছিল। তদন্তে নেমে প্রযুক্তি সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় তদন্তকারী পুলিশ দল। এই দুটি মামলায় জড়িত থাকার অভিযোগে মোট 10 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া যায় চুরির মোবাইল এবং স্বর্ণালংকার। রবিবার পশ্চিম থানায় পশ্চিম জেলার পুলিশ সুপার আইপিএস নমিত পাঠকের উপস্থিতিতে পুলিশ মোবাইল এবং স্বর্ণালংকারের প্রকৃত মালিকদের হাতে সেগুলি তুলে দেয়। পুলিশ সুপার পশ্চিম থানার পুলিশের ভূমিকার প্রশংসা করেন। न्यायालय के जो ऑर्डर है उसके बाद हम इनके ओनर्स को लौटाएंगे। और 25 मोबाइल फोन्स भी हैं जो आज हम लौटा रहे हैं। और मैं बधाई देना चाहूँगा वेस्ट पीएस के ओसी और अन्य ऑफिसरों को जिन्होंने जो है ये अच्छी रिकवरी करी है और इनके राइटफुल ओनर्स को लौटा टोटल इस सामान का टोटल 7 जने एक केस में अरेस्ट हुए थे जो गैंग है, और उसके अलावा दूसरे केस में जो है 3 जनों को हमने अरेस्ट किया है। और टोटल रिकवरी 35 लाख के आसपास ही है रिकवरी। অন্যদিকে পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মোবাইল এবং স্বর্ণালংকার ফিরে পেয়ে বর্তমান পুলিশ ব্যবস্থা নিয়ে প্রশংসা করেন মালিকপক্ষ। তারা পশ্চিম থানার ওসিকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফের দুর্ঘটনা ঘটল বিশালগড় বাইপাসে। রবিবার বিকেলে বিশালগড় বাইপাসের নারাওরা এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বিবরণ, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইক ও একটি গাড়িতে দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে আর একটি বেপরোয়া গাড়ি। সংঘর্ষের তীব্রতায় বাইক এবং একাধিক গাড়ি রীতিমতো দুমড়ে যায়। আহত হন বাইকে থাকা 2 জন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বেপরোয়া গাড়ির একজন চালককে আটক করে থানায় নিয়ে গেছে। কি দেখলেন ঘটনা? ঘটনা হয়েছে এই গাড়িটা খুব স্পিডে আইলো ওদিক থেকে এখানে থামানো সামনের এই যে গাড়িটা আর এনফিল্ড একটা বাইক আসলো, 2 জন আসলো, তার 2 জনের খুব সজোরে আঘাত করে আর কি। গাড়ি কয়টি ছিল আর বাইক কয়টি ছিল? গাড়ির 2টা, এটা সহকারে, আর বাইক একটা রয়্যাল এনফিল্ড। দ্রুত গতিতে ছিল গাড়িটি নাকি? বাইকটি কি থামানো অবস্থায় ছিল নাকি? বাইকটাও থামানো ছিল আর সামনে গাড়িটাও থামানো ছিল। আচ্ছা, কতজন আহত হয়েছে? আহত হয়েছে বাইকে 2 জন, আরও কি বাসে 2 জন। কোন জায়গায় এটা? সর্বাধিক গুরুত্বপূর্ণ মহারাজগঞ্জ বাজারের সরকারি জমি অবৈধভাবে বিক্রির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, বাজারের সুলভ শৌচাগারের পেছনের সরকারি খালি জায়গা অবৈধভাবে বিক্রি করা হয়েছে। বাজারের 2টি ব্যবসায়ী সংগঠনের সম্পাদক সহ 3 জন প্রায় 1.5 কোটি টাকার বিনিময়ে এই জালিয়াতি করেছেন বলে দাবি উঠেছে তদন্তের। মহারাজগঞ্জ বাজারের সুলভ শৌচাগারের পেছনে থাকা একটি খালি জায়গা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গেছে, একসময় আগরতলা পুর নিগমের উদ্যোগে ওই স্থানে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরে তারা নিজেদের নির্ধারিত স্থানে ফিরে গেলে জায়গাটি খালি হয়ে পড়ে। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ, পাইকারি কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহসভাপতি হরিহর দেবনাথ মিলে ওই সরকারি জায়গা সম্পূর্ণ অবৈধভাবে বিক্রি করে দেন। স্থানীয়দের দাবি, বাজারের ব্যবসায়ী উত্তম কর্মকরের কাছে 2টি ঘর প্রায় 20 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। পাশাপাশি আরও একটি ঘর প্রায় 12 লক্ষ টাকায় অন্য এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
গত বুধবার সেখানে পাকা দালান নির্মাণের কাজ শুরু হলে বিষয়টি বাজারের কেন্দ্রীয় কমিটির নজরে আসে। সঙ্গে সঙ্গে তারা নির্মাণ কাজ বন্ধ করার উদ্যোগ নেন এবং প্রতিবাদ জানান। তা সাংবাদিক ও মাধ্যমের কাছে অভিযুক্তদের নামসহ এই বিষয়ে অভিযোগ করেন। খুচরা সমিতির সম্পাদক সবজি বাজারের, এর নাম নকুল দেবনাথ। আরেকজন হলো সবজি বাজারের পাইকারি সমিতির সম্পাদক, সে হলো বিকাশ সাহা। আরেকজন হলো আমরা খান্না মার্কেটের সভাপতি, সে হলো হরিহর দেবনাথ। তো এই তিনজন লোক জায়গাটা বিক্রি করে দিছে। তো এই যে তিনজন লোক বাজারের মধ্যে সবাই তারা মানে দিকে তারা আজকে তারা যে মানে সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট এই যে পদরা অপব্যবহার করে তারা আজকে বাজারের এই কোনাগামসিটি বিক্রি করতেছে। তো এইসব জিনিস আমরা বিজেপি বাড়ি কোনো সময় বরখাস্ত করতাম না। তো সবার কাছে বার্তা পাঠাতেন যে আমরা বিজেপি বাড়ি এইসব জিনিস বরখাস্ত করি না এবং তারা যাতে পুরা দমে শাস্তি দেয়, আমি এটাই কমু। কেন্দ্রীয় কমিটির সদস্যদের প্রশ্ন, সরকারি মালিকানাধীন একটি জায়গা কিভাবে ব্যক্তিগতভাবে বিক্রি করা হলো? ক্রেতাদের যে কাগজপত্র দেখানো হয়েছে সেগুলোর বৈধতাও খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দাবি উঠেছে তদন্তের নিরিখে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভাব কখনো প্রতিভার পথে বাধা হতে পারে না। ইচ্ছাশক্তি আর সৃজনশীলতাই একজন মানুষকে পৌঁছে দিতে পারে সাফল্যের শিখরে। এমনই এক প্রতিভাবান তরুণ শিল্পীর খোঁজ মিলেছে কমলপুরে। ফেলে দেওয়া জিনিসপত্র, পাথর, কাঁঠাল পাতা কিংবা বাঁশের ডালা সব কিছুকে শিল্পকর্মে রূপ দিচ্ছে 10ম শ্রেণীর ছাত্র বিরাজ দেব। দেখুন বিশেষ প্রতিবেদন। কমলপুরের ডিয়ার ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা বিরাজ দেব। কমলপুর বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র সে। অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে বিরাজের বাবা গাড়ি চালিয়ে সংসার চালান, কিন্তু সীমিত সামর্থ্য তার স্বপ্ন ও প্রতিভার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ছোটবেলা থেকেই আঁকাআঁকি ও শিল্পকলার প্রতি ছিল তার গভীর আগ্রহ। কমলপুর ফুলছড়ির তিতলি আর্ট স্কুলে শিল্পশিক্ষক শিবব্রত ঘোষের কাছে 6ষ্ঠ বর্ষ পর্যন্ত আর্টের প্রশিক্ষণ নিয়েছে সে। এরপর গত 4 বছর ধরেই নিজের চেষ্টায় ও সৃজনশীলতায় তৈরি করে চলেছে নানান ধরনের শিল্পকর্ম। ফেলে দেওয়া এবং অব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করে সেগুলোর মধ্যেই ফুটিয়ে তোলে নিজের কল্পনা ও শিল্পসত্তা। কাঁঠাল পাতায় ত্রিপুরেশ্বরী মায়ের মুখমণ্ডল, পাথরের টুকরায় প্রজাপতি কিংবা কালীঘাটের মা, বাঁশের ডালায় মা দুর্গার প্রতিকৃতি সবই তার হাতে নতুন রূপ পেয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের মাটির মূর্তি, মহিলাদের অলংকার, বিয়ের মুকুটমালা, পাঞ্জাবিতে নকশা, ছাতায় ডিজাইন এবং প্রতিকৃতি অঙ্কন সহ নানা শিল্পকর্ম তৈরি করে ইতিমধ্যেই সবার নজর কেড়েছে বিরাজ। তার তৈরি কিছু শিল্পকর্ম বিক্রিও হচ্ছে বলে জানিয়েছে সে। এটি একদিকে যেমন তার সৃজনশীলতার স্বীকৃতি মিলছে, অন্যদিকে ভবিষ্যতে স্বপ্ন পূরণের পথও কিছুটা সহজ হচ্ছে। নমস্কার, আমার নাম বিরাজ। আমি কমলপুর ডিয়ার ক্লাব আমার বাড়ি। আমার বাবার নাম বিশ্বজিৎ দেব। আমার বাবা একজন পেশায় একজন গাড়ি চালক এবং আমি আমার নান্দনিক শিল্প কার্য আমি যেমন ছোট্ট গোপাল, তারপরে কাঁঠাল পাতার উপরে মা ত্রিপুরেশ্বরীর মুখমণ্ডল এবং পাথরের গায়ে প্রজাপতির ছবি, এরপরে জুয়েলারি, যেমন অনেক মেয়ে বা বউরা রয়েছে জুয়েলারি পরতে পছন্দ করে। তারপরে রয়েছে অনেক কাঁচকৌটো, পোলা, তারপর যেমন বাঁশের উপরে একটা নকশা করা ছবি, তারপর এইরকম মাটির ডিশ যেটা আমাদের মহাপ্রসাদে ইউজ করা যায়, সেই ডিশের উপরেও আমি ছবি এঁকেছি। ফেলে দেওয়া ডিশ, হ্যাঁ, ফেলে দেওয়া ডিশ। তারপরে আমি সবকিছু ফেলে দেওয়া জিনিসকে আমি নতুনভাবে রূপ দিতে চেষ্টা করি। আমাদের সাথে কথা বলার সময় সে জানিয়েছে বড় হয়ে একজন দক্ষ আর্ট শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে তার। সে চায় ভবিষ্যতে শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করতে এবং নিজের জ্ঞান ও অভিজ্ঞতা তাদের মধ্যে ছড়িয়ে দিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এ, বি ও পজিটিভ ও নেগেটিভ। এতদিন আমরা জানতাম রক্তের পরিচিত কয়েকটি গ্রুপের কথা, কিন্তু এবার চিকিৎসা বিজ্ঞানের জগতে ঘটেছে এক অবিশ্বাস্য আবিষ্কার। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন এক ব্লাড গ্রুপ যা বর্তমানে পৃথিবীতে মাত্র একজন মানুষের শরীরেই রয়েছে। এই বিরল রক্তের নাম গোয়াদা নেগেটিভ। কিভাবে আবিষ্কার হলো এই রহস্যময় ব্লাড গ্রুপ? কেন এটি চিকিৎসা বিজ্ঞানে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে? চলুন জেনে নেওয়া যাক। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ফ্রান্সের একদল গবেষক। তারা শনাক্ত করেছেন বিশ্বের সবচেয়ে বিরল ব্লাড গ্রুপ গোয়াদা নেগেটিভ। আশ্চর্যের বিষয়, এই মুহূর্তে পৃথিবীতে মাত্র একজন মহিলার শরীরেই এই রক্তের অস্তিত্বের প্রমাণ মিলেছে।
ঘটনা শুরু 2011 সালে গুয়াদেলুপে বংশোদ্ভূত এক ফরাসি মহিলা অস্ত্রোপচারের আগে নিয়মিত রক্ত পরীক্ষা করাতে যান। তখনই চিকিৎসকদের নজরে আসে এক অস্বাভাবিক বিষয়। তার রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি ছিল যা বিশ্বের পরিচিত কোনো ব্লাড গ্রুপের সঙ্গে মেলানো সম্ভব হচ্ছিল না। এরপর শুরু হয় দীর্ঘ গবেষণা। প্রায় 15 বছর ধরে বিজ্ঞানীরা ওই রহস্যের সমাধান খুঁজতে থাকেন। আধুনিক ডিএনএ সিকোয়েন্সিং প্রযুক্তির সাহায্যে 2019 সালে গবেষকরা তার জিন বিশ্লেষণ করেন। তখনই সামনে আসে এক বিরল জেনেটিক মিউটেশনের তথ্য, যা তার রক্তকে অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। দীর্ঘ গবেষণা ও যাচাই বাছাইয়ের পর আন্তর্জাতিক রক্ত সঞ্চালন সংস্থা 2025 সালে এই নতুন রক্তের গ্রুপকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এর মাধ্যমে বিশ্বের স্বীকৃত ব্লাড গ্রুপ সিস্টেমের সংখ্যা দাঁড়ায় 48-এ। গুয়াদা নেগেটিভ নামটিও এসেছে ওই মহিলার পূর্বপুরুষদের আবাসস্থল গুয়াদেলুপ থেকে। বিজ্ঞানীরা এমন একটি নাম বেছে নিয়েছেন যা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে সহজে উচ্চারণযোগ্য। চিকিৎসকদের মতে এই রক্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সামঞ্জস্য। বর্তমানে ওই মহিলা শুধুমাত্র নিজের রক্তই গ্রহণ করতে পারেন, অর্থাৎ জরুরি অবস্থায় তার জন্য উপযুক্ত রক্তদাতা খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। তবে এই আবিষ্কার শুধু একটি নতুন ব্লাড গ্রুপ শনাক্ত করার ঘটনা নয়। গবেষকদের মতে এটি ভবিষ্যতে বিরল রক্তজনিত রোগ নির্ণয়, নিরাপদ রক্ত সঞ্চালন এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে উন্নত জেনেটিক গবেষণার মাধ্যমে আরও অজানা ব্লাড গ্রুপ আবিষ্কারের পথও উন্মুক্ত করবে। বিজ্ঞান প্রতিনিয়ত মানুষের অজানা রহস্য উন্মোচন করছে। গুয়াদা নেগেটিভের আবিষ্কারও তেমনই এক যুগান্তকারী ঘটনা, যা প্রমাণ করে মানবদেহ সম্পর্কে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে। আর সেই অনুসন্ধানই ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় অবশেষে প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতীয় আবহাওয়া দপ্তরের উদ্যোগে দপ্তরের আগরতলা আবহাওয়া কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ অর্থাৎ 7 জুন রাজ্যের কিছু অংশে মৌসুমী বায়ুর অগ্রগতি ঘটেছে। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় এবার মৌসুমী বায়ুর আগমন হয়েছে 2 দিন দেরিতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরায় প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতীয় আবহাওয়া দফতরের আগরতলা আবহাওয়া কেন্দ্রে জারি করা প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 7 জুন রাজ্যের কিছু অংশে মৌসুমী বায়ুর অগ্রগতি লক্ষ্য করা গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সাধারণত 5 জুন নাগাদ ত্রিপুরায় মৌসুমী বায়ু প্রবেশ করে, তবে এবার তা হয়েছে 2 দিন দেরিতে। যদিও বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করেছে। গত 24 ঘণ্টায় ত্রিপুরার বহু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী গত বছর অর্থাৎ 2025 সালে 26 মেই গোটা ত্রিপুরায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছিল। সেই তুলনায় এবারের বর্ষার আগমন কিছুটা বিলম্বিত হয়েছে। প্রকাশিত মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্রে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর হয়ে মৌসুমী বায়ু ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের আরও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে কৃষিকাজের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। পাশাপাশি জলাধার ও পানীয় জলের উৎসগুলিতেও জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদে এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।